নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নয়াদিল্লিতে রাহুল গান্ধীর নতুন বাসভবন সুনেহেরিবাগের বাংলোয় তিনি আইএনডিআই জোটের নেতাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। নৈশভোজের আমন্ত্রণ ছিল। তারপরে আলাদা করে 10-12 জন নেতার সঙ্গে তিনি আলোচনাও করেন। তার মধ্যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। রাহুল এবং অভিষেকের সম্পর্কের উষ্ণতা নিয়ে বাংলা গণমাধ্যমে বিস্তর লেখালেখি হলো যে ধেরে খোকা আর খোকাবাবু একজোট হচ্ছেন। কংগ্রেস এবং তৃণমূল কি আবার কাছাকাছি আসছে? বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের জোটের গন্ধও নাকি পাওয়া শুরু হয়ে গিয়েছে। একজন অত্যুৎসাহী তৃণমূল নেতা দিদিমণিকে ফোন করে বলেছিলেন যে রাহুল এবং অভিষেকের যে বনহমিটা দেখছি সেটা দারুণ। তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঠিক আছে, নৈশভোজে থাকো, খেয়ে চলে এসো, ওই জোট ফোট নিয়ে কোনো আলোচনার বিষয়ই নেই। তারপর সংবিধানের 130তম সংশোধনী বিল কেন্দ্র নিয়ে আসলো। তৃণমূল ওয়েলে নেমে প্রতিবাদ করলো, বিলের কাগজ ছিঁড়ে দিল, অমিত শাহের দিকে ছুড়ল। কংগ্রেসের সাংসদরা নিজেদের আসনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, প্রতিবাদ করেছেন। তৃণমূল বলছে আমরা এত অ্যাগ্রেসিভ হয়ে ওয়েলে নেমে প্রতিবাদ করলাম, বিলের কপি ছিঁড়ে দিলাম, কংগ্রেসের নেতারা শুধু ভাষণবাজি করলেন, এটা কোনো প্রতিবাদ? জেপিসিতে তৃণমূল থাকছে না বলে দিয়েছে, সমাজবাদী পার্টি থাকছে না, আপ তো থাকবেই না, কারণ অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘদিন জেলে বসে মুখ্যমন্ত্রিত্ব করেছেন। তার ওই আলিশান বাংলো, শীষ মহল, তার ছবি তো আমরা দেখেছি সমাজ মাধ্যমে। আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী কিভাবে বিলাস বাসনে ডুবেছিলেন, এবং আপের সৌরভ বরদ্দাজের বাড়িতেও ইডির হানা হয়েছে। দেখুন, এই বিল পাস হবে কি পাস হবে না পরের কথা, কিন্তু ন্যারেটিভটা বিজেপি সেট করে দিল যে তাদের সরকার স্বয়ং প্রধানমন্ত্রীকেও আইনের আওতায় আনছেন। প্রধানমন্ত্রী যদি 30 দিনের জেলে থাকেন, তাহলে 31 দিনের মাথায় তার পদ চলে যাবে। অমিত শাহের বক্তব্য, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, রাজেন্দ্র বাবু, তারা যখন সংবিধান রচনা করেছিলেন তখন তারা স্বপ্নেও ভাবেননি যে কোনো মুখ্যমন্ত্রী জেলের ভিতর থেকে রাজ্য চালাবেন। তারা ভাবতেন যে এরকম কোনো অভিযোগ উঠলে আগে পদত্যাগ করবেন, নির্দোষ প্রমাণিত হলে তারপর আবার শাসনভার হাতে নেবেন। কিন্তু কেজরিওয়ালের কাছে তো ওইসব এক্সপেক্ট করা যায় না। কেজরিওয়াল হচ্ছে একজন প্রফেশনাল সিনিক এবং একজন রিনাউন্ড অ্যানার্কিস্ট। এবং এখন তো কেজরিওয়ালের সব কীর্তি ফাঁস হচ্ছে। তা দিল্লির মানুষ আপকে উৎখাত করে দিয়েছে। আপের অবস্থানটাই এখন খুব নড়বড়ে। তৃণমূল 29টা আসন জিতেছে লোকসভায়, তাহলে তো রিনিউড ভিগার নিয়ে থাকা উচিত। তা কংগ্রেস কেন ওয়েলে নেমে সংবিধানের 130তম সংশোধনী বিলের প্রতিবাদ করেনি? এ নিয়ে তৃণমূলের গোসা হয়েছে। তারা জেপিসিতে যাবে না বলে দিয়েছে। 2, রাহুল গান্ধী 1 সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে, এই যে তার ভোটাধিকার যাত্রা শেষের পরে একটা মহাসমাবেশের আয়োজন করেছেন। তাতে অভিষেককে রাহুল বলেছিলেন যে হয় তুমি এসো, নইলে মমতাদি যদি আসেন। এখন তৃণমূল বলছে মমতাদিও যাবেন না, অভিষেকও যাবেন না। অভিষেকের নাকি প্রায়ার মিটিং টিটিং আছে, উনি তো খুব বিশাল বিজি মানুষ, সাংগঠনিক বৈঠক টৈঠক আছে। আর দিদি যাবেন না, দিদিরও প্রায়ার এনগেজমেন্ট আছে। অন্য কেউ যাবে, কে যাবে? শতাব্দী রায় যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন, জানি না কে যাবে শেষ পর্যন্ত, বা আদৌ যাবে কিনা। নিশ্চয়ই কেউ যাবে চক্ষু লজ্জার খাতিরে। আসলে তৃণমূল এই ভুল বদলটা করলো কেন? রাহুল গান্ধীর আমন্ত্রণে পাটনায় গিয়ে এক মঞ্চে থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করার ঝুঁকি নিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুব সচেতনভাবে এই শব্দটা ব্যবহার করলাম, ঝুঁকি নিতে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআই এ জোট ইনট্যাক্ট থাকুক, রাহুল গান্ধীর রাজনৈতিক উত্তরণ হোক, এটা কখনোই চায় না। আবার পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে, বিভিন্ন দুর্নীতির
অভিযোগে তার দলের অনেকে যুক্ত, প্রভাবশালী, দ্বিতীয় প্রভাবশালী সবাই যুক্ত। ইডি সিবিআই এর তৎপরতা শুরু হয়েছে, চাঁদু দিয়ে শুরু, সুদীপ্ত রায় আর জীবন কৃষ্ণ। এরপরে কার দরজায় রাতের কড়ানাড়া বা ভোরের কড়ানাড়া হবে কেন্দ্রীয় বাহিনী কেউ জানে না, আতঙ্কের প্রহর করা। এই প্রেক্ষিতে পাটনায় গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে মমতা এবং অভিষেক কেউ যদি বক্তৃতা করেন, তাহলে বিজেপি নেতৃত্বের কাছে ভুল বার্তা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বকে হোস্টাইল করতে চান না। কেন করতে চান না? তিনি বিলক্ষণ জানেন কংগ্রেস হচ্ছে বিজেপির, কংগ্রেস এবং বাম শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, মতাদর্শগত প্রতিপক্ষ। আর তৃণমূল তো মতাদর্শগত দল নয়। রাজমোহন পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে তৃণমূলের অস্তিত্ব নেই। দে আর প্লেইং ফুটবল উইথ ইডিওলজি। কিন্তু কংগ্রেসের সঙ্গে দহরম মহরম করলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে খুব ভুল মেসেজ যাবে। তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝুঁকিটা কিছুতেই নেবেন না। তিনি একটা পর্যায় পর্যন্ত আইএনডিএ জোটের সঙ্গে থাকবেন নিজের স্বার্থের জন্য। আবার যখন দেখবেন যে বেশি মাখামাখি করলে দিল্লির শাসক দলের কেষ্টবিষ্টরা ক্রোধান্বিত হতে পারে, তখন তিনি সেটাকে যেন তেন প্রকারণ সেই উদ্যোগ থেকে হয় বেরিয়ে আসবেন, নইলে সেটাকে বানচাল করে দেবেন। ঠিক যেমন লোকসভা নির্বাচনের আগে তিনি মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ভাসিয়ে দিয়েছিলেন। খাড়গে সাহেব শ্লাঘাবোধ করেছিলেন, অসিদ্ধি পরে এই মানুষটি ফিটই আছেন, প্রত্যেকের মনের এই বাসনা তাকে খাড়গে সাহেবের বাসনাই উস্কে দিয়েছিলেন। অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই নীতিশ কুমার আইএনডিএ জোট ছেড়ে চলে গেছিলেন। তাহলে আবার সেই খেলাটা ভেঙে দেওয়ার খেলা, মানে একটা জোটের মধ্যে আলাদা জোট, জিঞ্জার গ্রুপ, প্রেশার গ্রুপ ইত্যাদি করে আসলে আইএনডিআই জোটের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার এই যে ছক দিদিমণি, পুরনো ছক, সেই ছকটা আবার তিনি প্রয়োগ করছেন। সেই জন্যই বলছেন যে যাব না, মমতাদি যাবেন না, অভিষেক যাবেন না। সবাই খুব ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু রাহুল গান্ধী যখন অনুরোধ করেছেন, তার সঙ্গে অভিষেকের সম্পর্কের উষ্ণতা নাকি প্রবাদে পরিণত হয়েছে, এক টেবিলে কানে কানে ফিসফিসানি হয়েছে, তা রাহুলের এই অনুরোধটা দিদিমণি রাখতে পারলেন না? রাখবেন না। আসলে রাহুল গান্ধীও দিদিমণিকে বিশ্বাস করেন না, আর দিদিমণিও রাহুলকে পছন্দ করেন না। তাই মাঝে মধ্যে তারা কাছাকাছি আসেন, হাসি মুখে ছবি ওঠে, রাহুলকে টফি দেন, আবার ডিয়ার রাহুল বলে সম্বোধন করেন, কিন্তু ভিতরে ভিতরে সম্পর্কের কোনো উষ্ণতা নেই। এবং কোনো অবস্থাতেই আইএনডিআই জোট যাতে দানা বাঁধতে না পারে, সেটা সবার আগে নিশ্চিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিময়ে তিনি সুরক্ষা চাইবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সুরক্ষা এবার তিনি পাবেন না। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। উড়িষ্যাতে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী নবীন পট্টনায়ককে কথা দিয়েছিলেন যে বিজেপি বিজেডি অ্যালায়েন্স হবে, কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব এই অ্যালায়েন্সের বিরোধিতা করে। তারা আগে থেকেই বুঝতে পারছিলেন যে পান্ডিয়ানকে নিয়ে উড়িষ্যার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ, এবার তার সুবর্ণ সুযোগটা নেওয়া উচিত। নরেন্দ্র মোদী প্রথমে মানতে চাননি, তিনি বলেছিলেন নবীন বাবুকে কথা দিয়েছি, কিন্তু দলের নেতারা নরেন্দ্র মোদীকে বিষয়টা বোঝান, তখন দলের স্বার্থে, ভোটের স্বার্থে নরেন্দ্র মোদী কিন্তু নবীন বাবুকে দেয়া প্রতিশ্রুতি রাখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আশা করতেই পারেন যে তার এই ভূমিকা বিজেপির শীর্ষ নেতারা ভালোভাবে দেখবেন, কিন্তু রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, বিজেপির কাছে এটা মরণ বাঁচনের লড়াই।
কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেস্চারকে বিজেপির শীর্ষ নেতারা এবার আর গুরুত্ব দেবেন না, কারণ তারা বুঝতে পারছেন বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন। আর রাজ্য বিজেপির থেকে প্রবল চাপ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের উপর, মানে তারা বলছেন, দাবি করছেন এমন কোনো মেসেজ দেওয়া যাবে না যাতে এই বার্তায় যায় যে নরেন্দ্র মোদী চাইছেন এই রাজ্যে তৃণমূল থাকুক। এটা যে বামেদের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ডাহা মিথ্যা। বামেরা এই সেটিং তত্ত্ব করেই মহাশূন্যে বিলীন হয়েছে, 6% পেয়েছে, 2% পাবে, ছেড়ে দিন। কিন্তু বিজেপির নেতৃত্ব এটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন, বিজেপির শীর্ষ নেতাদের, রাজ্য নেতৃত্ব, যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বার্তা পাঠান না কেন নিজে বাঁচবার জন্য পাঠাচ্ছেন। এখন কেন্দ্রীয় সরকার যেন কোনো নরম মনোভাব না দেখায় এই সরকারের প্রতি। আপনারা ঘটনাগুলো দেখুন, কেন্দ্রীয় সরকার একদমই নরম মনোভাব দেখাচ্ছে না। এখনো 100 দিনের কাজের বরাদ্দ দেয়নি। কেন্দ্রীয় সরকার খতিয়ান দিয়ে বলছে কেন্দ্রের কত প্রকল্প এই রাজ্যের জন্য হচ্ছে, কত টাকা বরাদ্দ হয়েছে, কত প্রকল্প জমি জটে আটকে আছে। এবং প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই আমাদের পাড়া তৃণমূল তারা। এগুলো কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে যে এবার বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও তৃণমূলকে ছাড়বে না বিজেপি, যতই মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ মোদিজির কাছে পরোক্ষ বন্ধুত্বের বার্তা পাঠান না কেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.